আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার ছেলেরা মেয়েরা কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমরা ব্যবসা উদ্যোগের আজকে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনার একটা ম্যাথ আছে, যে ম্যাথটা তোমাদের স্কুলের পরীক্ষা আসতে পারে, আসার মতো। সেই ম্যাথে আমরা সমাধানে যাচ্ছি। ছেলেমেয়েরা সবাই ব্যবসা উদ্যোগ বইটা বের করো, বের বের করে ৭৮ পৃষ্ঠা বের করো। সবাই ৭৮ পৃষ্ঠা বের করো। ৭৮ পৃষ্ঠা এসেছো? আচ্ছা, আমরা এখানে একটা ৭৮ পৃষ্ঠা একটা অঙ্ক এখানে আহ করে দেয়া আছে উদাহরণ হিসেবে, সেটা আমরা আগে দেখবো, তারপর আমরা অনুশীলনী প্রশ্নটায় যাব। সবাই ৭৮ পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা ৭৮ বের করছো? তোমাদের ওখানে একটা বই নেই? আচ্ছা, ওদেরকে একটা দাও। তোমাদের এখানে কয়টা? একটা? তোমাদের একটা? আচ্ছা, ঠিক আছে। সেটা ওটা দেখতে পারবে? আচ্ছা, দেখো ছেলেমেয়েরা, দেখো নিচে একটা প্রশ্নে ৭৮ পৃষ্ঠার নিচে বলেছে, নিম্নে এলাকা ভিত্তিক একটি মুদি দোকান প্রকল্পের অনুমিত প্রাক্কলিত আর্থিক বিবরণী ছক উপস্থাপন করা হলো। ১ নম্বর প্রশ্নে লেখা লেখা আছে যে প্রকল্পের ব্যয়ের পরিমাণ। প্রথমে কি লেখা আছে? প্রকল্পের ব্যয়ের পরিমাণ। এখানে স্থায়ী মূলধন বলেছে। স্থায়ী মূলধন লিখে বলেছে এই জাতীয় খরচ ব্যবসা শুরুর সময় একবারই করতে হয়, যেমন দোকান ভাড়া, অগ্রিম, আসবাবপত্র, সাজসজ্জা, অন্যান্য এবং মোট আছে। দেখো লেখা আছে দোকান ভাড়া ২ লক্ষ, আসবাবপত্র সাজসজ্জা ৩ লক্ষ, অন্যান্য ৫০,০০০ এবং মোট কত? ৫,৫০,০০০। এগুলোকে স্থায়ী মূলধন বলেছে। কি বলেছে? স্থায়ী মূলধন। যদি তুমি একটু চিন্তা করে দেখো, যে অ্যাকাউন্টিং এর ভাষায় এই স্থায়ী মূলধনকে কিন্তু সম্পদ বলে। তাকাও, দেখো, এই যে অগ্রিম দোকান ভাড়া, এটা সম্পদ। এটা কি? সম্পদ। আসবাবপত্র কি? এটা সম্পদ। তার মানে হিসাব বিজ্ঞানে যেটাকে আমরা সম্পদ বলছি, ব্যবসা উদ্যোগকে বলছি আমরা স্থায়ী মূলধন। কি বলছি? স্থায়ী মূলধন। কথা বুঝতে পেরেছো তো? ইন্টারেস্টিং বিষয় না? হিসাব বিজ্ঞানে যেটাকে আমরা কি বলছি? সম্পদ। যেটা এখানকে কি বলছি? স্থায়ী মূলধন। ওকে, আচ্ছা, এবার এসো। চলতি মূলধন বলেছে। কি বলছে? চলতি মূলধন। চলতি মূলধনে তাকিয়ে দেখছি আমরা ব্যয় আছে। কি আছে? আমরা হিসাব বিজ্ঞানে যেটাকে বলি মুনাফা জাতীয় ব্যয়, হিসাব বিজ্ঞানে যেটাকে কি বলি? আর সেটা আমরা ব্যবসা উদ্যোগে বলছি চলতি মূলধন। ব্যবসা উদ্যোগে কি বলছি? চলতি মূলধন। দেখো যেমন লেখা আছে বিভিন্ন রকম পণ্য সামগ্রী ক্রয়, কর্মচারীর বেতন, এগুলা ব্যয় না? এগুলো কি? ব্যয়। আচ্ছা, দেখো তাহলে ব্যয়গুলো লিখেছে। তারপরে বলছে প্রকল্পের মোট ব্যয়। প্রকল্পের মোট ব্যয় বলতে ওই যে উপরে স্থায়ী মূলধন ছিল না? কি ছিল বলো? স্থায়ী মূলধন কত? ৫,৫০,০০০। আর এই যে চলতি মূলধন যেটা ব্যয়ের কি ৪,৫০,০০০ যোগ করে নামিয়েছে ১০ লক্ষ। কি নামিয়েছে? এবার বলছে প্রকল্পের অর্থায়ন পদ্ধতি। এই প্রকল্পটা কিভাবে অর্থ সংগ্রহ করবে? অর্থায়ন পদ্ধতি বলতে কিভাবে অর্থ সংগ্রহটা করেছে দেখো। নিজস্ব তহবিল। এই তাহলে প্রকল্পের মোট ব্যয় কত? ১০ লক্ষ। কত? তাহলে এই ১০ লক্ষের মধ্যে নিজস্ব তহবিল আছে ৬ লক্ষ, আত্মীয় স্বজন থেকে ঋণ আছে ২ লক্ষ, ব্যাংক থেকে ঋণ আছে ২ লক্ষ। টোটাল হলো কত? ১০ লক্ষ। অর্থাৎ একটা ব্যবসা করতে স্থায়ী মূলধন এবং চলতি মূলধন মিলে ১০ লক্ষ টাকা দরকার। তারা কি করেছে? ওই ব্যবসার যে মালিক, সে তার নিজস্ব মূলধন থেকে নিয়েছে ৬ লক্ষ, আত্মীয় স্বজনের থেকে ঋণ নিয়েছে ২ লক্ষ, আর ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২ লক্ষ। এবার এসো, আমাদের মূলত যে প্রশ্নটা চাওয়া হবে সেটা হচ্ছে ব্যবসায় লাভ বের করতে বলেছে। এই ৭৯ পৃষ্ঠার টপিকটাই আসলে আমাদের চাবে গ নম্বরে। হ্যাঁ, দেখো গ নম্বরে দেখো, আমি কিন্তু যারা এখন খুব মনোযোগ দাও, কিন্তু আমি কিন্তু একটু পরে একটা অঙ্ক করতে দিব। তাহলে এখানে বলছে প্রাক্কলিত আয় ব্যয় বিবরণী, ব্র্যাকেটে লেখা আছে বাৎসরিক। খেয়াল করেছো? এই যে এই অংশটা, প্রাক্কলিত আয় ব্যয় বিবরণী, ব্র্যাকেটে বাৎসরিক। ছেলেমেয়েরা আমার দিকে তাকাও। এখানে আমরা আয় ব্যয় লিখবো। কি লিখবো? আয় ব্যয়। কোনো সম্পদ লিখবো না। কোনো কি লিখবো না? সম্পদ লিখবো না। ছেলেমেয়েরা এই দেখো তো, আচ্ছা দেখো এবার এখানে বলেছে শুরুতেই প্রাক্কলিত আয় বিক্রয় থেকে লব্ধ পেয়েছো কত টাকা বলো? ৬ লক্ষ। ওই আয়টা বসিয়েছে। আমরা এটা ছক আকারে করবো, ওরা তো ছক ছাড়া করেছে, এই জন্য একটু কেমন দেখাচ্ছে। বুঝতে পারছো তো? তাহলে প্রাক্কলিত আয়টা কোন আয় হবে? বিক্রয়। বলো প্রাক্কলিত আয়টা কি ধরবো? বিক্রয়। বিক্রয়টাকে কি ধরবো আমরা? প্রাক্কলিত আয়। এই ব্র্যাকেটে লিখবো বিক্রয় থেকে লব্ধ। ব্র্যাকেটে কি লিখবো? এই বলো তো তুমি, আমি সাকিব, প্রাক্কলিত আয়টা কাকে ধরবো? বিক্রয়কে। বলো শিবন, প্রাকৃতিক আয়টা কাকে ধরবো? বলো। বিক্রয়কে ধরবো প্রাকৃতিক আয়। বলো। হ্যাঁ বলো। হ্যাঁ
সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে প্রাকৃত আয় লিখেছি, ব্র্যাকেটে বিক্রয় লিখেছি, ব্র্যাকেটে কি লিখেছি? বিক্রয় লিখেছি, আর লিখেছি বাদ প্রাকৃত ব্যয়। এখানে বাদ শব্দটা দেয়নি, আমরা দিয়ে দিব বাদ প্রাকৃত ব্যয়। দেখো এখানে ব্যয় লিখেছে, সকল প্রকার কি লিখেছে? ব্যয় লিখেছে, যেমন ক্রয়, পণ্য ক্রয়, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া। এই মালিকের ব্যক্তিগত খরচ আমরা, হ্যাঁ, মালিকের ব্যক্তিগত খরচ আমরা হিসাব বিজ্ঞানে কি বলি বলতো? মালিকের ব্যক্তিগত খরচকে হিসাব বিজ্ঞানে কি বলি? হ্যাঁ, কে বলতে পারবে? মালিকের ব্যক্তিগত খরচকে হিসাব বিজ্ঞানে কি বলি, কে বলতে পারবে? ভেরি গুড, উত্তোলন। মোয়াজ চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ। মালিকের ব্যক্তিগত খরচকে আমরা হিসাব বিজ্ঞানে বলি উত্তোলন। এখানে মালিকের ব্যক্তিগত খরচ হিসেবেই দেখানো হবে। আর সবশেষে বলেছে অন্যান্য, সবশেষে অন্যান্য। সবাই কি বুঝতে পেরেছো ম্যাথটা? ছেলেমেয়েরা, আমি কিন্তু এই অনুশীলনী করাবো এখন, আবার আমি বানিয়ে একটা দিব, বুঝতে পেরেছো? অতএব সবাই মনোযোগ দাও। এসো শুরু করছি আমরা। আমরা একটু ছক আকারে করবো যেন আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। এই আমাদের এই ফ্রেমে কি এই পর্যন্ত দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা একটু ডান পাশ থেকে করি। আমরা ছকটা করবো এবার, আমরা ছকটা করবো বিবরণ টাকা টাকা। ছকটা কি করবো বলো? বিবরণ টাকা টাকা। তোমার সমস্যা আছে বাবা? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, অসুবিধা নেই, এসো লিখো, ছকের উপরে লিখো প্রাকলিত আয় ব্যয় বিবরণী। এখানে আমরা লিখবো প্রাকলিত আয় ব্যয় বিবরণী। হ্যাঁ, ওকে। প্রাকলিত আয় ব্যয় বিবরণী, ব্র্যাকেটে লিখবো বার্ষিক। ব্র্যাকেটে কি লিখবো? বার্ষিক। ওকে, প্রাকলিত আয় ব্যয় বিবরণী, প্রাকলিত আয় ব্যয় বিবরণী, ব্র্যাকেটে কি লিখবো? বার্ষিক। হয়েছে? এবার সবাই পৃষ্ঠা 82-তে এসো। পৃষ্ঠা 82-তে এসেছো? তুমি এবার এবার জানাও। এই পৃষ্ঠা 82-তে এসেছো? এই কে বলতে পারে বলো তো, আমরা শুরুতে আয় লিখবো না ব্যয়? শুরুতে কি লিখবো? আয়। শুরুতে কি লিখবো? আমরা লিখবো প্রাকলিত আয়। কি লিখবো? আমি একটু সংক্ষেপে লিখছি, প্রাকলিত আয়। কে বলতে পারবে এই 82 পৃষ্ঠার আয় কোনটা? প্রশ্ন দেখে বলো। হ্যাঁ, এই পাশে, এই পাশে। ভেরি গুড। এই প্রাকৃত আয় ব্র্যাকেটে লিখবো বিক্রয়। ব্র্যাকেটে কি লিখবো? বিক্রয় বা পণ্য বিক্রয়। বিক্রয় বা কৃষি বিক্রয়, পণ্য বিক্রয়। পেয়েছো? এই এই প্রাকলিত আয় ব্যয় বিবরণীর প্রথমে কি লিখবো? আয় নাকি ব্যয়? আবার বলে ব্যয়। আয় নাকি ব্যয়? এই প্রাকলিত আয় বিবরণীর প্রথমে কি লিখবো? আয়। প্রথমে কি লিখবো? আয়। আয় কি নামে থাকতে পারে বলো? বিক্রয়, সেবা বিক্রয়, সেবায়, বিক্রয়, সেবা বিক্রয়, সেবায়। এছাড়া অন্যান্য আয়ও থাকতে পারে। বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ শিখেছিলাম আমরা। ওকে, তাহলে আমরা বিক্রয়, বিক্রয় কত টাকা? 5,16,000। এটা আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি, 5,16,000 সেকেন্ড কলামে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু একটা আয়। হ্যাঁ, না ওটা দশমিক, দশমিক দেন দরকার নেই আমাদের। ওকে, 5,16,000। এবার লিখবো বাদ। এই বাদ লিখবো প্রাকলিত ব্যয়। কি লিখবো? প্রাকলিত ব্যয়। খুবই সহজ অঙ্ক। হ্যাঁ, বিক্রয় ব্যয়, বিক্রয় হতে লব্ধ, যাই দেখো, অসুবিধা নেই, বিক্রয় লিখলে হয়, সমস্যা নেই। তাহলে ছেলেমেয়েরা বলো তো, প্রাকলিত আয় ব্যয় বিবরণী শুরুতে কি লিখবো? আয়। শুরুতে কি লিখবো? আয়। এই যে ব্র্যাকেটে প্রাকলিত আয় লিখেছি, ব্র্যাকেটে বিক্রয় লিখেছি। এবার প্রাকলিত ব্যয়গুলো লিখবো। কি লিখবো? ব্যয়। এবার এখানে বিবরণ টাকা, এটা তো আমরা জানি, এটা একেবারে কমন। বিবরণ টাকা টাকা। আচ্ছা, এবার ব্যয়গুলো কি কি আছে বলতো ছেলেমেয়েরা? আমরা কি ব্যয়ের মধ্যে সম্পদ লিখবো নাকি লিখবো না? সম্পদ লেখা যাবে। এখানে ব্যয়গুলো লিখবো। শুধু কি লিখবো? এই বলো প্রথমে কি আছে? গুড, বলো। এই দেখো, সিমন কিন্তু প্রথম এন্ট্রিটা বলেনি। সিমন কিন্তু প্রথম এন্ট্রিটা ভুলে বলতে পারতো যে দোকান ভাড়া, এককালীন অগ্রিম, ওইটা বলেনি, কারণ এটা সম্পদ, এটা স্থায়ী মূলধন। এটা কি? স্থায়ী মূলধন। এখানে চলতি মূলধন আসবে। কি আসবে? চলতি মূলধন। ওকে, তাহলে আমাদের প্রথমে কি আছে? কাঁচামাল ক্রয়। আমরা লিখবো কাঁচামাল ক্রয়। একটু 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 হ্যাঁ, কাঁচামাল ক্রয়। হ্যাঁ, এই প্রথমে কাঁচামাল ক্রয় কত টাকা?
আচ্ছা আলামিন, কেন অগ্রিম দোকান ভাড়া আসলো না? ওটা সম্পদ, ওটা স্থায়ী মূলধন, এখানে স্থায়ী মূলধন আসবে না, এখানে ব্যয় আসবে। আমরা ব্যবসা উদ্যোগে ব্যয়কে বলি চলতি মূলধন, বলো ব্যয়কে কি বলি, আর সম্পদকে কি বলি, স্থায়ী মূলধন, বলো সম্পদকে স্থায়ী মূলধন, আর ব্যয়কে সম্পদকে, আর ব্যয়কে। আচ্ছা কাঁচামাল ক্রয় কত? 1,50,000। তারপর শ্রমিকের মজুরি, বলো তো কেন আসবাবপত্র সাজসজ্জা আসলো না? ওইটা স্থায়ী মূলধন, এটা আসবে কি শ্রমিকের মজুরি। লিখো 50,000। গুড, দোকান ভাড়া। বসাও সবাই আমার সাথে সাথে, লিখো দোকান ভাড়া কত? 60,000 না নাকি? তারপর কর্মচারীর বেতন, কলম নাও, তাতে নাও। কর্মচারীর বেতন কত? 23,000। গুড। তারপর 36,000, অসুবিধা নেই। ও কাঁচামাল ক্রয় হবে এখানে, হ্যাঁ। কত? 36,000। আচ্ছা এবার বলো সাকিব, তুমি বলে দাও বাবা, এখানে স্থায়ী মূলধন কাকে বোঝায়? সম্পদকে। স্থায়ী মূলধন কাকে বোঝায়? আর ব্যয়কে কি বলে? সম্পদকে স্থায়ী মূলধন। ব্যবসা উদ্যোগে সম্পদকে কি বলে? আর ব্যয়কে চলতি মূলধন। বলো তো এখানে স্থায়ী মূলধন আসবে না চলতি মূলধন? চলতি মূলধন ব্যয়। কর্মচারী বেতন। তারপর বিদ্যুৎ বিল, বসাও বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল 12,000। তারপর অন্যান্য খরচ করো 8,000। আর কিছু আছে না নাই? বসাও। এবার একজন আমাকে এটা যোগফলটা বলে দাও। ক্যালকুলেটর বাবা, ক্যালকুলেটর মুখে মুখে করো। হচ্ছে কত? 3,16,000। ক্যালকুলেটর করেছ? এবারে আয় থেকে এই ব্যয় বাদ দাও। বলো তোমাদের আয় বেশি না ব্যয় বেশি? তাহলে লাভ হতে যাচ্ছে না ক্ষতি? বসাও কত? ও এখানে 16,000, এখানে 16,000। বাহ। লিখবো প্রাক্কলিত লাভ। কি লিখবো বলো? আর যদি ক্ষতি আসতো তাহলে তা থেকে প্রাক্কলিত ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, প্রাক্কলিত। এবার প্রাক্কলিত শব্দটা একটু শোনো, আমার দিকে তাকাও। প্রাক্কলিত, আমার দিকে তাকাও। প্রাক্কলিত মানে ভবিষ্যতে হতে পারে। ভবিষ্যতে কোন একটা প্রকল্প আমরা যদি চালু করি, কোন একটা ব্যবসা চালু করি, ওখান থেকে এরকম আয় এবং এরকম ব্যয় হতে পারে। এটা অ্যাজাম্পশন, এটা ধারণা, এটা কিন্তু বাস্তব না। এটা কি বাস্তব না, ধারণা করা হচ্ছে, আনুমানিক। তারপর আমরা একটা ব্যবসা শুরু করব। বুঝতে পারছো তো? এই জন্য প্রাক্কলিত শব্দ এসেছে প্রকল্প থেকে। কি থেকে? প্রকল্প। প্রকল্প কি বলে? ব্যবসা শুরু করার আগ পর্যন্ত এই ব্যবসা নিয়ে যত রকম পরিকল্পনা, যত রকম আর্থিক গবেষণা, এগুলো সব প্রকল্পের মধ্যে পড়ে। সবাইকে বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? আচ্ছা ছেলেমেয়েরা যারা ক্লাসটা দেখছো, আশা করি ব্যবসা উদ্যোগের এই সহজ অঙ্ক প্রাকৃতিক লাভ বা প্রাকৃতিক ক্ষতি নির্ণয় করা, এটা আমরা প্রথমে লিখবো প্রাকৃতিক আয়। এটার মধ্যে আয় যেগুলো থাকবে, বিক্রয়, শেয়ার বিক্রয়, সেবা, উপহার, শিক্ষানবিশ, সালামি, যাবতীয় আয়গুলো বসাবো। এখান থেকে লিখবো বাদ প্রাকৃতিক ব্যয়। এখানে ব্যয়গুলো লিখবো। আমরা এই আয় থেকে ব্যয় বাদ দিলে, অর্থাৎ স্থায়ী মূলধন থেকে চলতি মূলধন বাদ দিলে আমরা লাভ বা ক্ষতি পাই। ঠিক আছে? তো তোমরা, আমি একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা সমাধান করবে, সমাধান করে আমাকে জানিয়ে দিবে। ছেলেমেয়েরা প্রশ্নটা লেখো। ছেলেমেয়েরা আমি তোমাদের এই প্রশ্নটা কমেন্টে দিয়ে দেবো, ইনশাআল্লাহ তোমরা এটা সলভ করে দেবে।
তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। যারা দূর দূরান্ত থেকে ক্লাসটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।